বাহ, কি সুন্দর তরমুজ হয়েছে। বাবা, তুমি তো অসাধ্য সাধন করে ফেলেছো। হ্যাঁ, আমিও কত রাতারাতি সুস্থ হয়ে গেছি। মা ছুটকি, বাবা অভি, তোরা না থাকলে এই অসাধ্য সাধন হতো না। তোমার নিজেরও চেষ্টা ছিল বাবা, আমাদের কথা এবার ফললো তো। হ্যাঁ, অজ্ঞ হয়ে গেলেই মানুষের জীবন শেষ হয়ে যায় না। অভি, এই অভি, কই গেলি রে তুই? অভি, ছেলেটা আমার গেল কোথায়? সকাল থেকেই তো গায়েব। ও তো কখনো এমন করে না। কি হয়েছে মিথিলা? তুমি জরুরি খবর পাঠিয়েছ আর আমি ছুটে এলাম। অভি কোথায় গেছে? তুমি কি ওকে কিছু বলেছ নাকি? আমি তো শুধু ওকে কি করেছো তুমি ওকে? সেটা এখন জেনে কি হবে? অভিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সকাল থেকে উধাও ছেলেটা। আমার বুকটা ফেটে যাচ্ছে। আগে আমার অভিকে খুঁজে বের করো। তুমি হয়তো মিছেই ভাবছো। অভি নিশ্চয় আশেপাশে আছে। সময় হলে নিজেই চলে আসবে। না, তুমি বুঝতে পারছো না। আমার ছেলেটা কখনো এমন করে না। নিশ্চয়ই ও কোনো বিপদে পড়েছে। নিশ্চয়ই কেউ জাদু টোনা করে আমার ছেলেটাকে নিয়ে গেছে। ওগো, ওগো, তুমি যেইভাবে পারো ওকে খুঁজে নিয়ে এসো। যদি ওর কিছু হয়ে যায়। ছুটকি, দেখ তো এই বাঁশের ডগা দিয়ে কেমন ঘুড়ি বানানো যায়। অভি, তুই যে আমার সাথে খেলছিস, তোর মা তো আমাকে খুব অপছন্দ করে। আজও তো বকা খেলি। সে যদি কোনোভাবে জানতে পারে না, তবে কিন্তু তোকে ধরে খুব মারবে। আরে মা জানবে কি করে? মাকে কে বলবে? তোর মা বলে আমি অনাথ অপয়া। তুই আমার সাথে খেললে আমার দুর্ভাগ্যের ছায়া তোর উপর পড়বে। ওসব বাজে কথা, আমি ওসব মানি না। তোর মায়ের কথা তো মানতে হবে। না মানলে কি হবে? মায়ের কথা না মানলে সৃষ্টিকর্তা রাগ করবেন। আচ্ছা, কাউকে ছোট করে দেখলেও সৃষ্টিকর্তা রাগ করবেন? আমি অনাথ মানে অপয়া এসব কথা মানি না। তুই আমার সবচাইতে ভালো বন্ধু। মা যাই বলুক, আমরা খেলবো। সেদিন আমার বাবা মা যদি নৌকা ডুবিতে মারা না যেত, তাহলে আমার জীবনটাও তোর মতো সুন্দর হতো। থাক, তুই ওসব আর ভাবিস না। চল আরেকটা বাঁশ কাটি। এবারের ঘুড়িটা আরো সুন্দর করে বানাবো। ঠিক আছে, সুন্দর হলে কিন্তু ঘুড়িটা আমি নেব। আচ্ছা বাবা, ঠিক আছে, ঠিক আছে। কোথায় আমার ছেলেটাকে পেয়েছো? কোথায় অভি? অভি, তুই কোথায় গিয়েছিলি বাবা? তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো বাবা? আরে, তোমার ছেলে ঠিক আছে। বাঁশ বাগানে বসে ওই ছুটকির সাথে খেলছিল। আমি যেই দেখলাম অমনি দৌড়ে এলো। ইস বাবা, তোমার পেটে কোনো কথা থাকে না। কি, তুই আবার ওই সুটকির সাথে খেলতে গিয়েছিলি? এতবার বারণ করার পরেও তুই কেন কথা শুনিস না? আরে, ছুটকির সাথে খেললে সমস্যা কি? মা নেই, বাবা নেই, অসহায় একটা মেয়ে। ওটাই তো সমস্যা। ও অভাগী, অনাথ। ওর দুর্ভাগ্য আমার ছেলেটার ওপর এসে পড়বে। দাঁড়া, আজ তোকে আমি শেখাচ্ছি। অনাথ মেয়ের সাথে মিশলে তোর দশাও ওর মতোই হবে। তুই বুঝিস না কেন? দাঁড়া, আজ দেখাচ্ছি মজা। বাবা, বাবা! আহ, থামো তো মিথিলা। ওরা তো বাচ্চা, ওদের আবার সৌভাগ্য দুর্ভাগ্য কি? আর অনাথ মানেই দুর্ভাগা।
এমন ভাবা একদমই ঠিক নয়, একদমই না। তুমি চুপ করো। ওই মেয়ে তার বাপ মাকে খেয়ে বসে আছে, আর এখন এখন আমার ছেলেটা কেউ খাবে। তোমার লাইফেই তো ছেলেটা মাথায় উঠেছে, আজ আমি পেদি ওর বিষ ছাড়াবো। বাবা, বাবা, আমায় বাঁচাও, বাবা বাঁচাও। আহ মিথিলা, কি শুরু করলে? এই ছেলে এত অবাধ্য, একদিন দেখো ও আমাদের কারো পরোয়া করবে না, ঠিক আমাদের ছেড়ে চলে যাবে, দেখো তুমি। সবাই আমাকে ফেলে চলে গেলেও তুমি আমাকে কখনো ফেলে যাবে না, সেটা আমি খুব ভালো করেই জানি মিথিলা। তাড়াতাড়ি গাছটা কেটে কাঠগুলো বুঝিয়ে দিয়ে আসতে হবে। আজ যদি কাজটা শেষ করতে না পারি তাহলে ঝামেলা হয়ে যাবে। অভির জন্য নতুন জামা কিনতে হবে, মিথিলার শাড়ি। কি গো সিধু ভাই, বিড়বিড়িয়ে কি বকছ? ওই আর কি, নিজের সাথে নিজেই বকবক করছি। যাকে শোনো, মোরল তোমাকে যেতে বলেছে। কি জানি তোমাকে কোনো গাছ কাটার বায়না দেবে কিনা। তাই নাকি? আচ্ছা আচ্ছা, যাবো সময় করে। সিধু ভাই সাবধান। আহ, 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 আমার কোমর, ওহ ওহ, আমার কোমর, ওহ ও। সিধু ভাই, সিধু ভাই, এ কি হলো ভাই? আমি 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 সাহায্য নিয়ে আসছি, আমি সাহায্য নিয়ে আসছি। মিথিলা, আমি তো অচল হয়ে গেলাম, সেই সাথে সংসারটাও অচল হয়ে গেল। এখন সংসার চলবে কি করে? ওসব নিয়ে ভেবো না তুমি, সৃষ্টিকর্তা আছেন তো, তিনি সব ঠিক করে দেবেন। ভেবো না বললে তো আর হয় না। সামনে বর্ষা আসছে, বৃষ্টিতে এমনিতেই লোকজন কাজকর্ম করতে পারে না। আমি তো ঘরে বসেই কিছু করার চেষ্টা করতে চাচ্ছিলাম। আমি যে কবে সুস্থ হব? আগে সুস্থ তো হও, তোমার এই শরীর নিয়ে তুমি কিভাবে কাজ করবে? পুরুষ মানুষ আমি, এভাবে অচল হয়ে গেলে চলবে? তোমার ব্যাপারী বাড়ির কাজটার তো খুব একটা চলছে না, তাই না? আমি কাজ শুরু না করলে তো বিপদ হয়ে যাবে। আমরা না হয় কষ্ট করলাম, ছেলেটার কি হবে? তুমি চিন্তা করো না তো, সব ঠিক হয়ে যাবে। তুমি খেয়ে নাও, খাবার খেয়ে ওষুধ খেতে হবে তো। মিথিলা শোনো, বলো কি হয়েছে? তুমি খেয়েছো তো? আমি না, আমি এখনো খাইনি। এই তো এই তো এখনই খাবো। তোমার জন্য খাবার আছে তো? হ্যাঁ আছে তো, অবশ্যই আছে। খাবার থাকবে না কেন? কি করে চলবে আমাদের, কি করে চলবে? অভি, হ্যাঁ রে, কাকিমা বাড়িতে নেই তো? না না, মা কাজে গেছে, ফিরতে দেরি হবে। এনেছিস? হ্যাঁ এই তো। বাহ, চারাটা দেখেই বোঝা যাচ্ছে গাছটা সেই সুন্দর হবে। তরমুজ আমার সবচেয়ে প্রিয় ফল। ঘরের চালে তরমুজের চাষ করতে পারলে কি দারুণ ব্যাপার হবে, ভাবতো ছুটকি। আমি তরমুজ পারবো আর খাবো। আরে আগে চারাটা তো লাগাই, তুই পরে তরমুজ পারিস। হ্যাঁ হ্যাঁ চল, বাবা দেখলে খুব খুশি হবে, দেখিস। বাহ, এবার তরমুজ খাওয়ার পালা। হতসারি, তুই আবার এসেছিস? বা, তুমি ছুটকির গায়ে ঝাঁটা মেরেছো কেন? হ্যাঁ, মেরেছি, বেশ করেছি। ভাগ্যিস আজ কাজ থেকে আগে ফিরেছি, না হলে তোর কাণ্ড কীর্তি টের পেতাম। তুই আমার বাড়িতে ওকে কেন এনেছিস? অপয়া দুর্ভাগা মেয়ে। যা দূর হ, দূর হয়ে যা।
চলে যা বলছি। কাকিমা, কাকিমা রাগ করবেন না। আমি আমি আর কখনো আসবো না কাকিমা। চলে যা বলছি। মা, তুমি কাজটা একদম ভালো করনি। আচ্ছা, আমি ভালো কাজ করিনি? আর তুই তুই কি করেছিস শুনি? তোকে 1000বার বারণ করবার পরেও ওই অনাথ অপয়া মেয়েটার সাথে তুই খেলছিলি। তোর বাবা যে কোমর ভেঙে পড়ে আছে, সংসার অচল, আমি পরের বাড়িতে দাসীবাদীর কাজ করছি, তোর কি এগুলো চোখে পড়ছে না? এগুলোর সাথে ছুটকির কি সম্পর্ক? ছুটকি কি করেছে? ও আমার বন্ধু। বন্ধু? এই দুনিয়ায় তুই আর কোনো বন্ধু পেলি না? ওই অপয়া মেয়েটা যদি কখনো আমার বাড়ির ত্রিসীমানায় দেখেছি না, তবে তোদের দুজনেরই আমি ঠ্যাং ভেঙে ফেলবো। তুমি মানুষকে এত ছোট করে দেখো মা। ছি, আমি আর এ বাড়িতেই থাকবো না, এ বাড়িতেই থাকবো না। হ্যাঁ, যা না যা, কোন চলে যাবি যা। সবারই রাগ হয়, খারাপ লাগে, আর একমাত্র আমি তো লোহা দিয়ে তৈরি, আমারই তো কিছুই হয় না। মিথিলা, মিথিলা, ও মিথিলা, আমাকে কিছু খাবার দাও, ক্ষুধায় আমার পেট জ্বলে যাচ্ছে মিথিলা। কি ব্যাপার মিথিলা? ও মিথিলা, কোথায়? অভি, তোর মা কোথায়? আমাকে আজকে কোনো খাবার দেয়নি, এতক্ষণ ধরে ডাকছি, তোর মা আসছে না কেন রে অভি? সে কি বাবা, তুমি এখনো খাওনি? মাকে তো আমিও খুঁজছি, মা তো বাড়িতে নেই, মনে হয় কাজে গেছে। আমাকে খাবার না দিয়ে চলে গেছে, আমাকে একবার তো বলেও গেল না। তুমি ভেবো না বাবা, মা নিশ্চয়ই ফিরে আসবে। আমি আগে তোমার খাবারের ব্যবস্থা করি। বাবা, ফলগুলো খাও, একদম তাজা তাজা ফলগুলো, একদম গাছ থেকে পেড়ে এনেছি। তোর মায়ের চিন্তায় কিছু খেতে ইচ্ছে করছে না রে। বার কথা ভেবো না, কাজ শেষ করে ঠিক ফিরে আসবে। তুমি ফল খাও, আমি তোমাকে পানি এনে দিচ্ছি। বাবা, বাবা, মা চলে গেছে। কি বলছিস এসব? আমি আর এই দুঃখের সংসারে থাকতে পারছি না, তাই সুখের আশায় চলে যাচ্ছি। মিথিলা, মিথিলা, তুমি তুমি এমন করতে পারলে মিথিলা, এমন করতে পারলে? বাবা, আরে অভি, ছুটকি, তোরা আয় আয়, বস। কাকু, আপনি সারাদিন এমন মনমরা হয়ে থাকেন কেন? মারে, আবার তো সব শেষ রে মা, এখন শুধু শরীরটাই আছে, তাও পঙ্গু রে মা। পঙ্গু হলে কি জীবন শেষ হয়ে যায়? মোটেও না। আপনি নিজের খুশির জন্য কিছু করুন কাকু। খুশি? আমার আর খুশি? আমার এই বেঁচে থাকারই কোনো দাম নেই, সেখানে খুশি আসবে কি করে রে, আসবে কি করে? তুমি একদম ভুল কথা বলছো বাবা। তোমার যা আছে তুমি তাই দিয়েই খুশি থাকার চেষ্টা করো। আমরা তোমাকে এভাবে মনমরা হয়ে থাকতে দেব না। তুমি বসো, আমি আসছি। দেখো বাবা, তোমার জন্য আমরা কি বানিয়েছি। কি এটা? কাকু, আমরা তোমার জন্য একটা গাড়ি বানিয়েছি। দেখো, তুমি এটা নিজেই চালাতে পারবে। হ্যাঁ বাবা, তুমি হাত দিয়ে ঠেলে এটা চালাতে পারবে।
এই তো বাবা, তুমি পেরেছো। এখন তুমি এতে করে ঘুরে বেড়াতে পারবে আর তরমুজ গাছের যত্ন নিতে পারবে। ওই দেখো কি সুন্দর তরমুজ গাছ বেড়ে উঠছে। তোরা তোরা যে আবার কি উপকার করলি, আমি তো ভেবেছিলাম পঙ্গু হয়ে গেছি। আমার জীবন শেষ এখন। কাকু, তোমাকে তো বলেছি পঙ্গু হলেই জীবন শেষ নয়। এখন এই তরমুজ গাছটার যত্ন নাও। খড়ের চালে যখন চমৎকার তরমুজ হবে তখন তা বিক্রি করে অনেক টাকা পাওয়া যাবে। হ্যাঁ বাবা, তোমাকে দূরে কোথাও যেতে হবে না, তুমি তোমার বাড়িতেই কাজ করতে পারবে বাবা। বাহ, কি সুন্দর তরমুজ হয়েছে। বাবা, তুমি তো অসাধ্য সাধন করে ফেলেছো। হ্যাঁ, আমিও কত রাতারাতি সুস্থ হয়ে গেছি। মা ছুটকি, বাবা অভি, তোরা না থাকলে এই অসাধ্য সাধন হতো না। তোমার নিজেরও চেষ্টা ছিল বাবা, আমাদের কথা এবার হলো তো। হ্যাঁ, পঙ্গু হয়ে গেলেই মানুষের জীবন শেষ হয়ে যায় না। কি সিধু ভাই? আরে রতন, মালতীদি, তোমরা এই বৃষ্টির মধ্যে তো তুমি আমাদের ভরসা। হ্যাঁ, বর্ষাকালে দোকানপাট তো সব বন্ধই থাকে, বাজার সদাই তো কিছুই করা যাচ্ছে না। তোমার তরমুজই আমাদের পুরো পরিবারের পেট ভরাতে পারে। হ্যাঁ, এই বর্ষায় বাজারে যাওয়া কষ্ট। তোমার চালের তরমুজই আমাদের ভরসা। দাও, আমাদের দুজনকে দুটো মিষ্টি দেখে তরমুজ পেরে দাও তো। আমি এক্ষুনি দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। সিধু ভাই, তোমার তরমুজের নাম ডাক দূর দূরান্তে ছড়িয়ে পড়েছে। আমি তোমার সব তরমুজ কিনে নেব। বলো, তরমুজের দাম বলো। সব তরমুজ তো ভাই আমি বিক্রি করতে পারবো না, এখন বর্ষাকাল, গ্রামের লোকজন এমনিতেই বাজার সদাই করতে পারে না। আবার একটা দুটা তরমুজ তাদের পরিবারের খাবার হয়ে যায় আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যে কয়টা পারো সে কটাই আমার কাছে বিক্রি করো, ভালো দাম দেব, বুঝলে তো? আচ্ছা ঠিক আছে। বাবু, আমায় কিছু ভিক্ষা দেন, আমি গরিব মানুষ। আমার স্ত্রী অনেক অসুস্থ বাবু, ওই যে ওইখানে বসে আছে বাবু। কি বলছো? আচ্ছা তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। আমার বউয়ের লাগে একটা শাড়ি দেবেন বাবু, ওর শাড়িটা ছিঁড়া গেছে। আচ্ছা আমি দেখছি কি করা যায়। সে কি, কোথায় গেল লোকটা? দেখি তো বাইরে পাই কিনা। তুমি এবারও টাকা পেয়ে আমার চিকিৎসা করাবে না, আমি জানি। চুপ করো, তোমার অসুখের কথা কইয়াই তো লোকের কাছ থেকে টাকা নিতে পারি। অসুখ সাইরা গেলে কি সেটা নিবার বাবু? চিকিৎসা না করালে আমি মরেই যাব। আমি আমি সিধুকে ছেড়ে তোমার কাছে কি চরম ভুল করেছি। তোমার স্বামীরে তো তুমি ফালাই আইছিলা, আমি কি তোমারে আসবার কইছিলাম? আরে মিথিলা, তুমি 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 সুস্থ হয়ে গেছো? হ্যাঁ, আমি সুস্থ হয়ে গেছি। আমি তোমার কথা অনেক শুনেছি, তোমার সাথে দেখা করার সাহস পাচ্ছিলাম না। আমি ভুল করেছি, আর এখন এখন আমি ভুল বুঝতে পারছি। আমি শুনেছি তুমি তোমার স্ত্রীর চিকিৎসা করাতে চাচ্ছ না। কেন?
তুমি কি বুঝতে পারছো না তুমি অন্যায় করছো? আমি তোমাকে টাকা দেব, তুমি মিথিলার চিকিৎসা করাবে, ওর খেয়াল রাখবে। আর যদি চিকিৎসা না করাও, তোমাকে শায়েস্তা করার পদ্ধতি আমার জানা আছে। আমি তোমার কাছে কিছুই চাই না, তুমি শুধু আমায় ক্ষমা করে দাও। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, তোমার ওপর আমার কোনো রাগ নেই। তুমি আমাকে ছেড়ে চলে না গেলে আমি জীবনের অর্থই বুঝতাম না। পঙ্গু হলেই যে জীবন শেষ হয়ে যায়, এটা তেমন কথা নয়। আমি ধীরে ধীরে সুস্থ হয়েছি। ঘরের চালে তরমুজ চাষ করেও আমি আজ সফল। আমি জীবনের অর্থ বুঝতে শিখেছি মিথিলা। তোমার ওপর আমার কোনো রাগ নেই, কোনো রাগ নেই। তুমি ভালো থেকো এবং যে কোনো প্রয়োজনে আমাকে জানিও। ওরে বাবা, এ কি শব্দ হলো? মিথিলা, ও মিথিলা, ওঠো। এ কি, পায়ের নিচে এত ঠান্ডা কেন? ওগো, ঘরে পানি ঢুকছে। বাঁধ ভেঙেছে মিথিলা, বাঁধ ভেঙে গেছে। রানীকে কোলে নাও, জলদি। বাবা, আমার খুব ভয় করছে, আমাদের ঘর কি ডুবে যাবে? ভয় পাস না মা, সৃষ্টিকর্তা আমাদের রক্ষা করবেন। গ্রামের শেষ প্রান্তে অবস্থিত এক বিশাল প্রাচীন বটগাছ। দুপুরবেলা মাথার উপর সূর্য তপ্ত রোদ ছড়াচ্ছে, চারপাশ নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। অর্জুনবাবু ধুতি আর একটা ফতুয়া পরে গাছের উপর বাঁশ ও দড়ি নিয়ে ব্যস্ত। নিচ দিয়ে যাচ্ছিল মহেশ আর দেবেন। আরে দেবেন, দেখ অর্জুন জ্যাঠার কাণ্ড দেখ একবার। বলি, ও জ্যাঠা, দুপুরে কি ঘুম হচ্ছে না? এই গরমে গাছের মগডালে কি কসরত করছেন? আরে মহেশ, তুই বুঝবি না। জ্যাঠামশাই বোধহয় ভাবছেন নিচে মানুষের ঘরবাড়ি সব পুরনো হয়ে গেছে, তাই আকাশ ছোঁয়া হোটেল বানাচ্ছেন। কি জ্যাঠা, ঠিক বলছি তো? অর্জুনবাবু তাদের কথায় কান না দিয়ে খুব মনোযোগ সহকারে একটি মোটা দড়ি দিয়ে দুটি বাঁশকে শক্ত করে ডালের সাথে বাঁধছেন। ও জ্যাঠা, এই যে মাচা বানাচ্ছেন, খড়ের ছাউনি দিচ্ছেন, ভাড়া কত রাখবেন শুনি? আমরা গরিব মানুষ, আমাদের জন্য একটু ডিসকাউন্ট দেবেন তো? নাকি সেখানে থাকতে হলে আবার লেজ গজাতে হবে? পাগল ছাড়া কি আর কেউ এই রোদে গাছের উপর ঘর বাঁধে? জ্যাঠা, নিচে নেমে আসুন, মাথাটা আপনার একদম গেছে, লোকে দেখলে হাসবে। প্রকৃতি যখন তার রূপ বদলায় রে মহেশ, তখন এই শক্ত মাটিও বালির মতো ধসে যায়। তোরা এখন হাসছিস হাস, কিন্তু বিধাতা যখন পরীক্ষা নিতে শুরু করবেন, তখন পায়ের নিচের মাটিটুকুও খুঁজে পাবি না। আমি শুধু সময়ের কাজ সময় করে রাখছি। আরে রাখেন আপনার বিধাতার পরীক্ষা। এই কাঠফাটা দুপুরে বৃষ্টির নামগন্ধ নেই, নদী শুকিয়ে কাঠ, আর উনি আসছেন বন্যার ভয় দেখাতে। মতিভ্রম হয়েছে আপনার, মতিভ্রম। চল মহেশ, পাগলটার সাথে কথা বলে সময় নষ্ট করে লাভ নেই, চল যাই। মহেশ আর দেবেন হাসতে হাসতে চলে যায়। অর্জুনবাবু দীর্ঘশ্বাস ফেলে আবার কাজে মন দেন। তিনি আকাশের এক কোণে জমে থাকা এক টুকরো ধূসর মেঘের দিকে তাকিয়ে বিড়বিড় করে বললেন, হে সৃষ্টিকর্তা, তোমার লীলা বোঝা বড় দায়। সময় থাকতে মানুষ বুঝতে চায় না, আর সময় পেরিয়ে গেলে শুধু আফসোস করে। আমায় শক্তি দিও, যেন এই পাগলটার পাগলামি অন্তত কয়েকটা প্রাণ বাঁচাতে পারে। সিধুর মাটির বাড়ির বারান্দা। মিথিলা উঠোনে কাপড় তুলছে, আর তার পাশে বসে ছোট্ট রানী একটা ছেঁড়া খাতা নিয়ে আঁকিবুকি করছে। সিধু মাত্রই মাঠ থেকে ফিরে এসে একটা জলচৌকিতে বসে ঘাম মুছছে। অর্জুন জ্যাঠার কাণ্ডটা দেখলে তো? মানুষটা সত্যি দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে। কেন, আবার কি হলো? আজও কি ওই বটগাছটাতেই ছিলেন? হ্যাঁ, আজও এই কাঠফাটা রোদে মাথার ঘাম পায়ে ফেলে গাছের মগডালে ঘর বাঁধছেন।
সারা গ্রামের লোক হাসাহাসি করছে, আড়ালে কত কথা বলছে, কিন্তু মানুষটার সেদিকে কোনো হুঁশি নেই। কি যে মতলব কে জানে। মা, জ্যাঠামশাই কেন গাছের উপর বাড়ি বানাচ্ছেন? আমরাও কি ওখানে বেড়াতে যাব? না মা, আমরা কেন যাব? উনি হয়তো পাখির জন্য বড় বাসা বানাচ্ছেন। তুমি তোমার আঁকা শেষ করো। দেখো, মানুষটা বয়স্ক, জীবনে কত বর্ষা কত ঝড় দেখেছেন, তার অভিজ্ঞতার তো একটা দাম আছে। সবাই হাসাহাসি করছে ঠিকই, কিন্তু আমার মনটা কেন জানি একটু খুঁতখুত করছে। আরে কিসের অভিজ্ঞতা? বয়স হলে মানুষের বুদ্ধি কমে। নদী এখন শান্ত, বাঁধও মজবুত, উনি শুধু শুধু ভয় পাচ্ছেন। তা হতে পারে, কিন্তু বৃদ্ধ মানুষের কথা সবসময় উড়িয়ে দিতে নেই। তার চোখে হয়তো এমন কিছু ধরা পড়েছে যা আমরা দেখতে পাচ্ছি না। সৃষ্টিকর্তা কখন কি করেন তা তো কেউ বলতে পারে না। সিধু কোনো উত্তর না দিয়ে চুপ করে থাকে। মিথিলার কথায় তার মনেও যেন একটা ক্ষীণ সংশয়ের মেঘ জমে যায়। গ্রামের মোড়ল দেবাশিসবাবুর বাড়ির বৈঠকখানা। বাইরে আকাশ ঘুটঘুটে কালো হয়ে আছে, মাঝে মধ্যে দূর থেকে মেঘের ডাক শোনা যাচ্ছে। দেবাশিসবাবু আরাম কেদারায় বসে পা দোলাচ্ছেন। পাশে দাঁড়িয়ে আছে যুবক সাগর। এমন সময় হন্তদন্ত হয়ে অর্জুনবাবু সেখানে ঢুকলেন। দেবাশিস, সর্বনাশ হয়ে যাবে। তুমি একবার নদীর বাঁধের দিকটা গিয়ে দেখো। বাঁধের নিচের মাটি আলগা হয়ে গেছে, যে কোনো সময় বড় বিপর্যয় নামতে পারে। আরে অর্জুনদা, আপনি আবার শুরু করলেন। ওই গাছের ওপর ঘর বানানো শেষ হলো না, এখন আবার বাঁধ নিয়ে পড়লেন। আপনি কি জ্যোতিষী হয়ে গেছেন নাকি? জ্যোতিষী নই রে ভাই, অভিজ্ঞতার কথা বলছি। এই মেঘের রং ভালো না, উত্তরের পাহাড় থেকে পানি নামছে, বাঁধটা অনেক পুরনো, এবার ওই তোর সইতে পারবে না। সৃষ্টিকর্তার দোহাই লাগে, এখনই গ্রামের লোকজনকে সতর্ক করো, নিচু এলাকার মানুষদের সরিয়ে নাও। মোড়ল কাকা, অর্জুন জ্যাঠা যখন বলছেন আমি কি একবার বাঁধটা দেখে আসব, যদি সত্যি অবস্থা খারাপ হয়? আরে না না, ওসব কিচ্ছু হবে না। গত বছরও তো কত বৃষ্টি হলো, বাঁধের একটা ইঁটও নড়েনি। অর্জুনদার ইদানিং সব কিছুতেই বিপদ দেখার ব্যারাম হয়েছে। সাগর, তুই বরং গিয়ে ক্লাবে ক্যারাম খেলার ব্যবস্থা কর। এই বৃষ্টির দুপুরে ওসব কাজের চিন্তা রাখ। দেবাশিস, যখন সময় থাকে তখন মানুষ অন্ধ হয়ে থাকে, আর যখন বিপদ দরজায় কড়া নাড়ে তখন আর পথ খুঁজে পায় না। আমি আমার দায়িত্ব পালন করলাম, বাকিটা বিধাতার ইচ্ছা। হ্যাঁ হ্যাঁ, বিধাতাই আমাদের দেখবেন। আপনি এখন আসুন তো জ্যাঠা, অযথা ভয় ছড়াবেন না। আমরা অনেক ভালো বুঝি কোনটা বিপদ আর কোনটা নয়। অর্জুনবাবু মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে যান। বাইরে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। দেবাশিসবাবু উদাসীনভাবে আবার পা দোলাতে থাকেন, কিন্তু সাগরের চোখে মুখে কিছুটা দুশ্চিন্তার রেখা ফুটে ওঠে। মোড়ল কাকা, আকাশটা কিন্তু সত্যিই খুব ভয়ঙ্কর দেখাচ্ছে। ধুর, তুইও কি ওই পাগলা বুড়োর মতো ভয় পাচ্ছিস? যা তো এখান থেকে। গভীর রাত, বাইরে প্রবল বৃষ্টির শব্দ আর ঝোড়ো বাতাসের শোঁ শোঁ আওয়াজ। সিধু, মিথিলা আর রানী অঘরে ঘুমাচ্ছে। হঠাৎ এক বিকট মর্মর এবং ধপ শব্দে পুরো ঘর কেঁপে ওঠে। শব্দটা যেন পাহাড় ভেঙে পড়ার মতো। ওরে বাবা, এ কি শব্দ হলো? মিথিলা, ও মিথিলা, ওঠো। এ কি, পায়ের নিচে এত ঠান্ডা কেন? ওগো, ঘরে পানি ঢুকছে। বাঁধ ভেঙেছে মিথিলা, বাঁধ ভেঙে গেছে। রানীকে কোলে নাও, জলদি। বাবা, আমার খুব ভয় করছে। আমাদের ঘর কি ডুবে যাবে? ভয় পাস না মা, সৃষ্টিকর্তা আমাদের রক্ষা করবেন। ওগো, পানির টান তো খুব বাড়ছে, আমরা বেরোবো কি করে? বাইরে থেকে সাগরের চিৎকার শোনা যায়। সে হাত ডাক দিতে দিতে সিধুর বাড়ির দিকে আসছে। সিধুদা, সিধুদা, ঘরে থেকো না, বেরিয়ে এসো। বাঁধের সিংহভাগ ভেঙে গেছে, পুরো গ্রাম তলিয়ে যাচ্ছে। সাগর, আমরা ভেতরে আটকা পড়েছি,
পানির চাপে দরজা খুলছে না, সাহায্য করো। সিধুদা, ঘরে থাকার উপায় নেই, এই স্রোতে ঘর যে কোনো সময় ধসে পড়বে। চালে ওঠো, আমাদের এই টিনে চালটাই এখন একমাত্র ভরসা। মিথিলা, রানীর হাত ছাড়বে না। সাগর, ওকে একটু ধরো। অনেক কষ্টে সিধু আর সাগর মিলে মিথিলা ও রানীকে ঘরের টিনের চালে তুলে দেয়। পানির তীব্র স্রোত ঘরের দেয়ালগুলোকে ধাক্কা দিচ্ছে। চারদিকে শুধু মানুষের আর্তনাদ আর পানির গর্জন। হে বিধাতা, এ কোন পরীক্ষা আমাদের? আমাদের বাঁচাও। গভীর রাত, গ্রামের খোলা প্রান্তর যা এখন এক উত্তাল সমুদ্রে পরিণত হয়েছে। ঝোড়ো বাতাস আর বৃষ্টির তাণ্ডব চলছে। দেবাশিসবাবু আর মহেশ গলার সমান পানিতে হাবুডুবু খাচ্ছেন। পাশে দেবেন একটা গাছের ভাঙা ডাল ধরে ভাসার চেষ্টা করছে। চারদিকে শুধু অন্ধকার আর পানির গর্জন। ওরে বাবারে, মরে গেলাম, কেউ আমাদের বাঁচাও, স্রোত আমাকে টেনে নিয়ে যাচ্ছে। মহেশ, দেবেন, আমাকে ধরো। আমি নিজেই বাঁচছি না মোড়ল কাকা, পার মাটিতে ঠেকছে না। বিধাতা কি আজ আমাদের শেষ করেই দেবেন? কেন যে আগে থাকতে সতর্ক হলাম না? ওদিকে দেখো, দূরে একটা আলোর ঝিলিক দেখা যাচ্ছে না? ওটা কিসের আলো? হঠাৎ অন্ধকারের বুক চিরে একটি শক্তিশালী টর্চের আলো তাদের দিকে এসে পড়ল। দেখা গেল বিশাল আকার সেই বটগাছটির উপর থেকে কেউ আলো ফেলছে। সেটি অর্জুন বাবুর টর্চ। দেবাশিস, মহেশ, ঘাবড়াস না তোরা, একদম ঘাবড়াস না। হাত পা চালা, বাম দিকে একটা বাঁশ ভাসিয়ে দিচ্ছি, ওটা ধর। তোরা বটগাছের দিকে আয়। ওটা অর্জুনদার গলা না? উনি কি এখনো ওই গাছের ওপর আছেন? হ্যাঁ, জ্যাঠা আমাদের ডাকছেন। ওই যে দেখুন, উনি একটা লম্বা দড়ি আর বাঁশ নিচে ফেলছেন। জ্যাঠা, আমাদের বাঁচান, আমরা আসছি। তোরা সাঁতরে আয়, ভয় পাস না। এই বটগাছ তোরা আগলে রাখবে। সৃষ্টিকর্তার উপর ভরসা রাখ। আমি দড়িটা শক্ত করে ধরে আছি। আমরা মানুষটাকে পাগল বলেছিলাম দেবেন, অথচ আজ তার আশ্রয়ে আমাদের প্রাণ ভিক্ষা চাইতে হচ্ছে। হে বিধাতা, আমাদের ক্ষমা করো। বটগাছের ওপর তৈরি বিশাল মাচা। বাইরে প্রবল বর্ষণ হলেও মাচার ভেতরে খড়ের ছাউনির নিচে আবহাওয়া বেশ আরামদায়ক। মাচাটি মজবুত বাঁশ ও কাঠ দিয়ে তৈরি। অর্জুনবাবু এক কোণে বসে হাত বাড়িয়ে সিধু, মিথিলা আর রানীকে টেনে তুলছেন। শক্ত করে ধর সিধু, পা পিছলে না যায় যেন। ব্যাস, উঠে আয়। মিথিলামা, তুমি আগে রানীকে আমার কোলে দাও। জ্যাঠা, আপনি আমাদের নতুন জীবন দিলেন। আমি তো ভেবেছিলাম আজই আমাদের শেষ রাত। ওগো দেখ, এখানে একদম পানি ঢুকছে না। কি সুন্দর শুকনো খড় বিছানো, মনে হচ্ছে যেন আমরা নিজের ঘরেই আছি। বাবা, এটা তো আমাদের ঘরের চেয়েও সুন্দর। দেখ মা, ওপরে কত সুন্দর ছাদ। এটা কি গাছের উপর কোনো হোটেল? হ্যাঁ দিদি ভাই, এটাকে হোটেলই ভাবো। তবে এখানে থাকার জন্য কোনো টাকা লাগে না, শুধু একটু ধৈর্য আর বিশ্বাস লাগে। সৃষ্টিকর্তার অসীম দয়া যে এই বুড়োর মাথাটাকে কাজ করতে দিয়েছিলেন। জ্যাঠা, এই মাচাটা এত বড় যে এখানে তো আরো মানুষ থাকতে পারবে। আপনি এত নিখুঁতভাবে এটা কি করে বানালেন? বন্যায় পানি কতটা বাড়তে পারে তার একটা ধারণা আমার পুরনো অভিজ্ঞতা থেকে ছিল। তাই তো 10-12 জন মানুষ যেন নিরাপদে বসতে পারে সেইভাবেই এটা বানিয়েছি। দেখ, বাইরে কি রুদ্র রূপ, অথচ এই বটগাছটি আমাদের পরম মমতায় আগলে রেখেছে। আমরা আপনাকে পাগল ভেবেছিলাম জ্যাঠা, কিন্তু আপনিই ছিলেন আমাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী। বিধাতা আপনার মাধ্যমে আজ আমাদের প্রাণ বাঁচালেন। শেষ রাত, বটগাছের ওপরের মাচা। বৃষ্টির তেজ কিছুটা কমেছে, কিন্তু চারদিকে কনকনে ঠান্ডা হাওয়া। মাচায় আশ্রিত সবাই ক্লান্তিতে নুয়ে পড়েছে। খিদের জ্বালায় মহেশ ছটফট করছে আর দেবেন পেটে হাত দিয়ে বসে আছে। আর সহ্য হচ্ছে না জ্যাঠা, পেটের ভেতর যেন আগুন জ্বলছে।
আমার ঘরে 2 বস্তা চাল আর 1 টিন বিস্কুট ছিল, অথচ আজ 1 দানার জন্য জান বেরিয়ে যাচ্ছে। কেন যে আনতে পারলাম না? এই ঠান্ডায় খিদেটা আরো বেশি লাগছে। শরীর আর চলছে না জ্যাঠা। আমরা কি এই না খেয়েই মারা যাব? আহা মহেশ ভাই, আক্ষেপ করো না। জীবন বাঁচলো এটাই বড় কথা। কিন্তু সত্যি ছোট বাচ্চাটা আর শরীর ছেড়ে দিচ্ছে। ওর মুখে কিছু না দিলে বিপদ হবে। অর্জুনবাবু শান্তভাবে মাচার এক কোণ থেকে একটি প্লাস্টিক দিয়ে মোড়ানো বড় পোটলা টেনে বের করলেন। সবাই কৌতূহলী হয়ে সেদিকে তাকালো। ধৈর্য হারিও না, আমি জানতাম এমন সময় আসবে, তাই মাসখানেক আগে থেকেই কিছু শুকনো মুড়ি, চিড়া আর পাটালি গুড় জমিয়ে রেখেছিলাম। অর্জুনবাবু 1 মুঠো করে মুড়ি আর 1 টুকরো গুড় সবার হাতে দিতে লাগলেন। জ্যাঠা, আপনি এগুলো গুছিয়ে রেখেছিলেন? প্রকৃতি আমাদের পরীক্ষা নেয় রে মহেশ। বিধাতা আমাদের ধৈর্য দেখছেন। এই দুর্যোগে 1 টুকরো শুকনো রুটি বা এই সামান্য মুড়ি আজ আমাদের কাছে অমৃত। মানুষের দম্ভ চূর্ণ করে তিনি আমাদের শেখান যে সামান্য দানাটুকুর মূল্য কত। আপনি সত্যিই মহৎ জ্যাঠা। এই খাবারটুকু না পেলে আমরা কেউই কালকের সকাল দেখতে পারতাম না। সব তার ইচ্ছা, আমরা শুধু একে অপরের সেবা করতে পারি। এখন সবাই অল্প করে খেয়ে জল খেয়ে নাও, শরীর চাঙ্গা করো, এখনো লড়াই বাকি আছে। শেষ রাত, চারদিকে পানির প্রচণ্ড গর্জন। হঠাৎ নিচ থেকে সাগরের ক্লান্ত কণ্ঠস্বর ভেসে আসে। জ্যাঠা, হাতটা ধরুন, আমি আর পারছি না, স্রোত খুব বেশি। ধরলাম রে সাগর, শক্ত করে ধর। মিথিলামা, জলদি আয়। সিধু ও অর্জুনবাবু মিলে সাগরকে ওপরে টেনে তোলেন। দেখা যায় সাগরের গামছায় বাঁধা 1 বছরের একটি ছোট শিশু। শিশুটি ঠান্ডায় নীল হয়ে গেছে। ওরে বাবারে, বাচ্চাটা একদম হিম হয়ে আছে। ওর মা বাবার কি হলো সাগর? জানি না দিদি, পানির তোড়ে সবাই ভেসে গেছে। আমি ওকে একটা ঘরের চালে ভাসতে দেখে তুলে নিলাম। ওর নিঃশ্বাস এখনো চলছে। মিথিলা, ওর ভেজা কাপড়টা বদলে দাও। আমার পোটলায় একটা সুতির চাদর আছে, ওটা দিয়ে ওকে গরম করো। বিধাতা ওকে আমাদের কাছে পাঠিয়েছেন বাঁচানোর জন্য। দেবাশিসবাবু এক কোণে বসে স্তব্ধ হয়ে এই দৃশ্য দেখছিলেন। তার চোখে জল। তিনি তাকিয়ে দেখলেন অর্জুনবাবু কিভাবে তিল তিল করে জমানো খাবার আর আশ্রয় দিয়ে সবার প্রাণ রক্ষা করছেন। তিনি লজ্জিত বোধ করলেন। অর্জুনদা, আমাকে ক্ষমা করে দিন। আমি মোড়ল হয়েও যে দায়িত্ব পালন করতে পারিনি, আপনি একজন পাগল সেজে সেই কাজ করে দেখালেন। আমি আপনার অভিজ্ঞতাকে উপহাস করেছিলাম, কিন্তু আজ বুঝতে পারছি দূরদর্শিতা কি বড় জিনিস। ওসব ভুলে যাও দেবাশিস। মানুষ মানুষের জন্য, এটাই তো বড় কথা। আজ যে আমরা বেঁচে আছি, এটাই সৃষ্টিকর্তার সবচেয়ে বড় দান। আমাদের দম্ভ প্রকৃতির সামনে নস্যি। জ্যাঠা দেখুন, বাচ্চাটা চোখ মেলেছে, ও আমাদের দিকে তাকাচ্ছে। বটগাছের ওপরের মাচা, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। বৃষ্টির ঝমঝম শব্দ আর বাতাসের শোঁ শোঁ আওয়াজ এক ভুতুড়ে পরিবেশ তৈরি করেছে। হারিকেনের আলো টিম টিম করে জ্বলছে। সবাই ক্লান্ত, কিন্তু কারো চোখে ঘুম নেই। পানির গর্জনে পুরো গাছটি মাঝে মধ্যে সামান্য কেঁপে উঠছে। বাবা, গাছটা কেন কাঁপছে? পানি কি আমাদের ছুঁয়ে ফেলবে? আমার খুব ভয় করছে। ভয় পাস না মা, জ্যাঠামশাই আছেন তো। উনি কত মজবুত করে মাচাটা বেঁধেছেন দেখেছিস, কিচ্ছু হবে না। দিদি ভাই, তোকে একটা গল্প শোনাই। শোন, অনেক কাল আগে এক বিশাল পাখি ছিল। সে যখন তার ডানা মেলত, পুরো পৃথিবী শান্ত হয়ে যেত। এই বটগাছটা হলো সেই বিশাল পাখির মতো। সে আমাদের সবাইকে তার ডানার নিচে লুকিয়ে রেখেছে। কোনো তুফান আমাদের ক্ষতি করতে পারবে না। জ্যাঠা, আগে ভাবতাম আমরা কত শক্তিশালী, অথচ প্রকৃতির একটা ঝটকায় আমাদের সব অহংকার ধুলোয় মিশে গেল।
আজ আপনার পাশে বসে থাকতে থাকতে মনে হচ্ছে আমরা মানুষ ছাড়া আর কিছুই না। না আছে কোনো জাত, না আছে কোনো উঁচু নিচু ভেদাভেদ। ঠিক বলেছিস মহেশ, এই বিপদে আমরা সবাই যেন এক পরিবারের মানুষ হয়ে গেছি। আজ আমাদের সবার পরিচয় একটাই, আমরা এই গাছের হোটেলের যাত্রী। হে সৃষ্টিকর্তা, তোমার লীলা বোঝা বড় দায়। সময় থাকতে মানুষ বুঝতে চায় না, আর সময় পেরিয়ে গেলে শুধু আফসোস করে। আমায় শক্তি দিও, যেন এই পাগলটার পাগলামি অন্তত কয়েকটা প্রাণ বাঁচাতে পারে। সবাই চোখ বন্ধ করে মনে মনে সেই অদৃশ্য বিধাতার কাছে প্রার্থনা করতে থাকে। চারপাশের ঝড় যেন মুহূর্তের জন্য স্থিমিত হয়ে আসে। দৃশ্য শেষ হয় সবার শান্ত গম্ভীর মুখ আর ভোরের আলোর অপেক্ষায় এক বুক আশা নিয়ে। ভোরবেলা, বটগাছের ওপরের মাচা। বৃষ্টির দাপট থেমে গেছে। মেঘের আড়াল চিরে ভোরের স্নিগ্ধ আলো পৃথিবীতে এসে পড়ছে। নিচে বন্যার ঘোলাটে পানি অনেকটা কমে গেছে, তবে চারদিকে ঘরবাড়ি আর গাছপালার ধ্বংসস্তূপ ভাসছে। মাচার ওপর সবাই ধীরে ধীরে আড়মোড়া ভেঙে উঠছে। জ্যাঠা, দেখুন জল অনেকটাই নেমে গেছে। ওই দেখুন, আমার ঘরের চালটা দেখা যাচ্ছে। আমরা বেঁচে গেলাম জ্যাঠা। সত্যি সিধু, কাল রাতে যে প্রাণ নিয়ে ফিরবো তা ভাবিনি। এই বটগাছটা না থাকলে আমরাও আজ ওই স্রোতে ভেসে যেতাম। বিধাতার কি অসীম করুণা। জ্যাঠা, আপনি আমাকে মাফ করে দিন। আপনাকে পাগল বলে আমি যে অন্যায় করেছি তার কোনো ক্ষমা নেই। আজ বুঝতে পারছি আপনি পাগল নন, আপনি এই গ্রামের সবচেয়ে বুদ্ধিমান আর দরদি মানুষ। আপনার এই গাছের হোটেল না থাকলে আজ আমাদের কারো অস্তিত্ব থাকতো না। আরে মহেশ, ওসব মনে রাখিনি রে। মানুষ যখন বিপদে পড়ে তখনই কেবল তার চোখ খোলে। আমি শুধু প্রকৃতির ভাষাটা পড়ার চেষ্টা করেছিলাম। কিন্তু জ্যাঠা, আপনি কি করে আগে থেকে বুঝতে পারলেন যে এমন দুর্যোগ আসবে? প্রকৃতি সবসময় আমাদের ইশারা দেয় রে দেবেন। পাখির বাসা বদলানো, পিঁপড়ের আনাগোনা, আকাশের মেঘের রং, এসবই ছিল সতর্ক বার্তা। আমি শুধু সময়ের কাজ সময় করার চেষ্টা করেছি। মনে রাখিস, প্রকৃতিকে বুঝতে শেখো। সময়ের কাজ সময় না করলে পরে কেবল আক্ষেপই সার হয়। নিজের ঘর মজবুত করার পাশাপাশি অন্যের কথা ভাবাই হলো আসল ধর্ম। অর্জুনবাবু মাচা থেকে নামতে নামতে নিচের কর্দমাক্ত মাটির দিকে তাকালেন। ধ্বংসের মাঝেও এক নতুন আশার সূর্য তখন দিগন্তে উজ্জ্বল হয়ে উঠছে। চলুন জ্যাঠা, আপনার হাত ধরেই আমরা নতুন করে গ্রামটা গড়ি। আপনার অভিজ্ঞতা আমাদের পথ দেখাবে। সবাই হাসি মুখে অর্জুনবাবুর পিছু পিছু নিচে নেমে আসে। বটগাছটির বিশাল ছায়ার নিচে সবার নতুন করে বাঁচার সংকল্পের মাধ্যমে নতুন এক অধ্যায়ের সূচনা হয়।